বেতন কাঠামো সমন্বয়ে খুশি গার্মেন্টস শ্রমিকরা, কারখানার কার্যক্রম স্বাভাবিক, মালিকদের স্বস্তি। গণভবনে সংলাপ, শুভেচ্ছা বিনিময়, নতুন নির্বাচন আয়োজনের জন্য নয়, জানালেন ওবায়দুল কাদের। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, সিলেটে মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল, সংরক্ষিত নারী আসনে 17 ফেব্রুয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তানভীর আলীম। বেতন সমন্বয় করায় কাজে যোগ দিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। আন্দোলনের মুখে মজুরির সমন্বয়ের পর সব কারখানায় স্বাভাবিক কার্যক্রম চলছে। কাজে যোগ দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শ্রমিকরা। স্বস্তি প্রকাশ করেছে গার্মেন্ট কর্তৃপক্ষ। তবে গাজীপুর সাভারে বিক্ষিপ্ত কিছু ঘটনাও ঘটেছে। সাভার ও গাজীপুর প্রতিনিধি সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। সকাল থেকে এভাবেই দল বেঁধে কর্মক্ষেত্রে যোগ দেন গার্মেন্টস শ্রমিকরা। আন্দোলনের মুখে মজুরি সমন্বয়ের পর গাজীপুর সাভারের পোশাক কারখানাগুলোতে শুরু হয় স্বাভাবিক কার্যক্রম। নতুন বেতন কাঠামো নিয়ে সন্তোষ প্রকাশ করেন শ্রমিকরা। একই সাথে কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশের দাবি জানান তারা। আমাদের বেতন বাড়ানো হয়েছে, এখন সবাই মন দিয়ে কাজ করতে পারবো এবং আমাদের মালিক পক্ষকে অনেক অনেক ধন্যবাদ। ভালোই খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। বেতন বাড়ে আমাদের অনেক উপকার হয়েছে। অনেক মনোযোগে কাজ করব। কর্মচাঞ্চল্য ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছে কারখানা কর্তৃপক্ষ। ফ্যাক্টরি ওপেন করা হয়েছে, যদি তারা স্বাভাবিকভাবে কর্মপরিবেশ থাকে, আমরাও আমাদের স্বাভাবিকভাবে রাখবো। এদিকে আন্দোলন চলাকালীন কাজ না হওয়ায় বেতন কাটা যাবে এমন খবর ছড়িয়ে পড়ায় আবারও রাস্তায় নামে সাভারের 8টি গার্মেন্টসের শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে গাজীপুরের শরীফপুর এলাকায় একটি পোশাক কারখানায় হামলা চালায় দুর্বৃত্তরা। বহিরাগত কিছু লোকজন এসে আমাদের ফ্যাক্টরির চতুর্পাশে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। মজুরি বৈষম্য নিরসনের দাবিতে সম্প্রতি রাজপথে নামেন তৈরি পোশাক শ্রমিকরা। সংঘর্ষ, ভাঙচুর আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গার্মেন্টস ও অধ্যুষিত এলাকাগুলোতে। এ অবস্থায় সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় বৈঠক হয়। সমস্ত শ্রমিক সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে রোববার নতুন মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। 6টি গ্রেডে বেতন বেড়েছে সর্বোচ্চ 5,257 টাকা আর সর্বনিম্ন 2700 টাকা। নতুন কাঠামোতে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বাড়ানো ছাড়াও 5% ইনক্রিমেন্ট ঘোষণা করা হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নির্বাচনের আগে যে 75টি দলের সঙ্গে সংলাপে বসেছিলেন, সেই দলগুলোর সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য চিঠি দেওয়া হবে, জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটি সংলাপ নয়, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বলে স্পষ্ট করেছেন তিনি। মিরাজ মিজুর রিপোর্টে বিস্তারিত। 19 জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনের বিজয় সমাবেশ সফল করতে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণের ভোটে কাজে আপনারা এই বিজয় উৎসবে শরীক হবেন। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন যে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক বিশ্বের সংশয় নেই। বিশ্ব নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন, সেখানে নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন গণতান্ত্রিক বিশ্ব, যেখানে এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা কোনো প্রশ্ন করেননি, সেখানে এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। এ ধরনের সংলাপের দাবি হাস্যকর। নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য সংলাপে অংশ নেয়া দলগুলোকে চিঠি দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনের আগে সব কয়টি রাজনৈতিক দলকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। শিগগির স্থগিত হওয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হবে বলেও জানান তিনি। ঢাকা সিটি উত্তরেরও নির্বাচন খুব বেশি দূরে নয়। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা।
নির্বাচন কেন্দ্রিক এজেন্ডা থাকলে প্রধানমন্ত্রীর সংলাপে ঐক্যফ্রন্ট সাড়া দিতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, ঐক্যফ্রন্টে কোনো সংকট নেই। সিলেট প্রতিনিধি ওয়েস খসরুকে সাথে নিয়ে তাপসী রাবের রিপোর্ট। শাহপরান রহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে ঐক্যফ্রন্টের মুখপাত্র আলমগীর। তিনি জানান, প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান জানালেও এজেন্ডা না জেনে আর সংলাপে যাবে না ঐক্যফ্রন্ট। এই সংলাপ যদি গতবারের মতো সংলাপ হয় তাহলে সেই সংলাপ কখনোই অর্থবহ হবে না। আর তাছাড়া সংলাপের এজেন্ডাটা কি? উনি যে সংলাপের কথা বলছেন সেটা এজেন্ডা কি? আমাদের এজেন্ডাটা একটা, এই নির্বাচনকে বাতিল করতে হবে, পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে হবে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। এ সময় জামায়াত ইস্যুতে ডক্টর কামাল হোসেনের বক্তব্য তার দলীয় বক্তব্য বলে দাবি করেন ফখরুল। আমাদের ঐক্যফ্রন্ট অটুট আছে, এতটুকু কোথাও কোনো সমস্যা নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের মধ্যে কিছুটা থাকতেই পারে, সেটাই স্বাভাবিক, বিকজ এখানে এক একটা রাজনৈতিক দল, তাই না? কিন্তু কমন লক্ষ্য কি? যে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, হাবিবুর রহমান বীর প্রতীক, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু ও আসম আব্দুর রব। পরে ভোটের দিন সংঘাতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের বাড়ি পরিদর্শন করেন তারা। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে। স্থানীয়দের সাথেও মতবিনিময় করেন ঐক্যফ্রন্টের নেতারা। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগের 5 উপদেষ্টাকে শপথে বহাল রেখেছেন। তারা হলেন রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গহর রিজভী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী এবং নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। তারা মন্ত্রী পদমর্যাদা, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব। এছাড়া সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল 17 ফেব্রুয়ারি। সবগুলো সদরে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানান তিনি। স্মৃতিমণ্ডলের রিপোর্টে বিস্তারিত। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদার সভাপতিত্বে হয় 42তম কমিশন সভা। প্রায় 2.5 ঘণ্টার সভায় উপজেলা নির্বাচন, সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল সহ আলোচনা হয় বিভিন্ন ইস্যুতে। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমদ। তিনি জানান, 17 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে সংসদের সংরক্ষিত আসনের তফসিল। ভোটার তালিকা প্রকাশ করা হবে 12 ফেব্রুয়ারির মধ্যে। দলগুলো জোটগতভাবে না এককভাবে নির্বাচন করবে এ নিয়ে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। 30 জানুয়ারির পরে আমরা যখন জানতে পারবো তারা কোন জোটভুক্ত হয়েছে, এরপরে 12 ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা ভোটার তালিকা প্রণয়ন করব। 17 ফেব্রুয়ারি এই 50টি আসনের মহিলা সংসদ সদস্য নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। 5 ধাপে অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন। জেলা শহরের সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করা হবে বলে জানান ইসি সচিব। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে বিভাগ ওয়ারি যে প্রশাসনিক যে বিভাগ আছে ওই বিভাগ ওয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনি জটিলতা থাকায় সংসদ সচিবালয় থেকে অবহিত হওয়ার পর কিশোরগঞ্জ 1 আসনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব। যেহেতু উনি শপথ গ্রহণ করেন নাই এবং কিন্তু গেজেট নোটিফিকেশন হয়ে গেছে, স্বাভাবিকভাবে এখানে একটু আইনগত জটিলতাও আছে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শিগগিরই রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলা হবে জানালেন গণপূর্ত মন্ত্রী। 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন, আশ্বাস তথ্যমন্ত্রী। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। শিগগিরই রাজধানীর ঝুঁকিপূর্ণ ও ভূমিকম্প প্রবণ ভবন ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম। সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে তিনি বলেন, এখন থেকে অপরিকল্পিত কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।
সারা দেশে এ পর্যন্ত যত অপরিকল্পিত ভবন নির্মাণ করা হয়েছে তা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন গণপূর্তমন্ত্রী। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা যায় সেজন্য বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। 28 জানুয়ারির মধ্যে নবম ওয়েজ বোর্ডের প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। একাদশ সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগের নতুন সরকারের তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের দেয়া শুভেচ্ছা গ্রহণ করে তিনি এ আশ্বাস দেন। সাংবাদিকদের কল্যাণে নিজেকে নিয়োজিত করার কথাও জানান তথ্যমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে হলুদ সাংবাদিকতার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। নবম ওয়েজ বোর্ড 28শে জানুয়ারির মধ্যে গেজেট হতে হবে। এটি এই সময়সীমার মধ্যে করার জন্য যা যা করণীয় আমি মন্ত্রণালয়ে গিয়েই এ ব্যাপারে আলাপ আলোচনা করব। এবারে আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। বরগুনার তালতলির কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে চলছে জোরে সোরেই। পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক মানের ব্যবস্থা থাকছে এ বিদ্যুৎ কেন্দ্রে। 300 একর জমির উপর নির্মাণাধীন এই প্রকল্পটি 350 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। চুক্তি অনুযায়ী সরকারকে 25 বছর বিদ্যুৎ সরবরাহ করবে তারা। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বরগুনা জেলা। শিল্প খাত বিকাশেও বাড়বে সম্ভাবনা। 2022 সাল থেকে উৎপাদনে যাওয়ার আশা কর্তৃপক্ষের। সময় হলো আরো একবার ইসলামী ব্যাংক বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইরানের রাজধানী তেহরানে সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, 15 জন নিহত। বিপিএল এর দ্বিতীয় পর্বে কাল খুলনার মুখোমুখি হচ্ছে রাজশাহী, সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা। আরো একবার আমন্ত্রণ রাত 9:21 সংবাদে। এবারে বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর। রাজধানীর বিভিন্ন স্থানে 1000 অসচ্ছল মানুষকে শীতবস্ত্র দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AK-M মোশাররফ হোসাইন এই কার্যক্রমের নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফাউন্ডেশনের CEO মির্জা ইলিয়াস উদ্দিন আহমদ, উপব্যবস্থাপনা পরিচালক AK-M সাইফুদ্দিন আহমদ। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। বেতন কাঠামো সমন্বয়ে খুশি গার্মেন্টস শ্রমিকরা, কারখানার কার্যক্রম স্বাভাবিক, মালিকদের স্বস্তি। গণভবনের সংলাপ শুভেচ্ছা বিনিময়, নতুন নির্বাচন আয়োজনের জন্য নয়, জানালেন ওবায়দুল কাদের। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত, সিলেটে মির্জা ফখরুল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল, সংরক্ষিত নারী আসনে 17 ফেব্রুয়ারি। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।